আজ আমরা মুন্সি প্রেমচাঁদের বিখ্যাত উপন্যাস গোদান সাহিত্যের ব্যাপারে জানব। গোদানে মুন্সি প্রেমচাঁদ বলেছিলেন যে একটা গরুকে নিজের বাড়িতে আনার জন্য হরি নিজে সবকিছু বিসর্জন দেয়। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? ডিসকাস্টিং। এক মিনিট, আবার কি ফোন করলো? হ্যালো হ্যালো হ্যালো। কে এত তোকে মিস কল দিচ্ছে? জানি না यार। हेलो 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 এক দম্পতি যাদের সম্পর্কের মধ্যে চিড় ধরতে শুরু করে দিয়েছিল। এমন কিছু ছিল যা দুজনকেই বিরক্ত করছিল, হয়তো একে অন্যের উপরেই বিরক্ত হয়ে উঠেছিলেন। বিশাল খাবার সময় এরকম করে না বাবা। রচনা, আমরা কি আবার আগের মতো একে অন্যের সঙ্গে ভালো থাকতে পারি না? নতুন করে জীবনটাকে শুরু করব, নতুন ভাবে বাঁচবো, শুধু বাড়িতে শান্তি থাকলেই হলো। ঠিক বলছো তুমি। কতবার বলেছি না খাবার সময় এরকম করে না। পরিষ্কার করে দিচ্ছি। দিদি, একটু চাবিটা দরকার ছিল। রচনা বোধহয় কোথাও গেছে। হ্যাঁ, আর বিশালও এখানে আছে। রচনা তো আজ বিশালকে নিতে স্কুলেও আসেনি। কি? আর ওর ফোনও সুইচ অফ। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। বিশাল এখানে খেয়ে নিয়েছে আর ও কাজলের সাথে খেলছে। কিন্তু রচনা না বলে তো কোথাও যায় না। আর আজ সকালবেলা 11টার সময় ওর সঙ্গে আমার কথা হয়েছে। বাবা বিশাল,
মা স্কুলে ড্রপ করার সময় তোমাকে কিছু বলেছিল, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে? না বাবা। বাবা, মা কোথায় গেছে? জানি না বাবা, হতে পারে দাদুর বাড়িতে গেছে। হ্যালো। হ্যালো বাবা, আমি সঞ্জীব বলছি। হ্যাঁ সঞ্জীব বাবা, বলো কেমন আছো? আমি ঠিক আছি বাবা। রচনা ওখানে গেছে নাকি? কই না তো। কেন, কি হয়েছে? কিছু না বাবা, ওই রচনা কাউকে কিছু না বলে বাইরে গেছে, আমি ভাবলাম আপনার ওখানে গেছে, তাই আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। কি হয়েছে? সঞ্জীব ফোন করেছিল, রচনা না বলে কোথাও গেছে, কাউকে কিছু বলেও যায়নি। কাউকে না বলে কোথায় গেল? আরে ওটাই তো জানে না বলে ফোনটা আমাকে করেছে। বাবা, মা কোথায়? বাবা তোমার দাদুর বাড়িতে গেছে, চলে আসবে। কিন্তু তুমি তো এক্ষুনি দাদুকে বললে যে আমি দেখে নিচ্ছি। বাবু, মা চলে আসবে, তুমি তুমি খাবারটা খেয়ে নাও। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা চলছিল সেটা বোঝা যাচ্ছিল। আর রচনা একদিন হঠাৎ করেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। সে কি নিজের ইচ্ছায় চলে গিয়েছিল? সে কি কোনোদিন আর ফিরে আসবে? আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। বাবা, হ্যাঁ বাবু। মা আমাদের ছেড়ে চলে গেছে? না বাবু, মা এরকম কেন করবে? কোথাও আটকে গেছে হয়তো। চলো এখন তুমি ঘুমিয়ে পড়ো, মা সকালে চলে আসবে। চলো চোখ বন্ধ করো, সকালবেলা স্কুলে যেতে হবে না। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। আমি চলে যাচ্ছি। হাঁপিয়ে উঠেছি আমাদের সম্পর্কে। কেন এইভাবে বাঁধছি জানি না। কতদিন নিজেকে এইভাবে টেনে নিয়ে যেতাম। এর থেকে ভালো আমি নতুনভাবে শুরু করি। আর সেই জীবন আমি খুঁজে পেয়েছি। আমার খুশি আমাকে ডাকছে। আমাকে যে ভালোবাসে তাকে আমি পেয়ে গেছি। তার সাথে আমি নতুনভাবে শুরু করব। তোমার কাছে ক্ষমা চাইছি না, কারণ আমি যা করছি অনেক ভেবেচিন্তেই করেছি। কোনো আফসোস নেই আর অনুতাপও নেই যে তোমার কাছে ক্ষমা চাইব। পারলে আমাকে ভুলে যেও, রচনা। প্রফেসর সাহেব, এই চিঠি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার স্ত্রী নিজের ইচ্ছাতেই গেছেন। স্যার, রচনা এরকম করতে পারে না। স্যার, আমাদের একটা ছোট বাচ্চা আছে, ও কেন এরকম করবে? এই হাতের লেখা কি ওনারই? প্রফেসর সাহেব, এই হাতের লেখা আর সই কি ওনারই? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ও এরকম করতে পারে না। আপনাদের মধ্যে কোনো ঝগড়া বা ঝামেলা? স্যার, ঝগড়া কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না? জানি আমাদের মধ্যে কখনো কখনো ঝগড়া হতো, ঝামেলা হতো। স্যার, সব ঘরেই এরকম হয়, কিন্তু ছোট ছোট ঝামেলার জন্য কেউ এইভাবে বাড়ি ছেড়ে চলে যায় না। দেখুন, আমাদের তো মনে হচ্ছে যে আপনার স্ত্রী নিজের ইচ্ছাতেই গেছেন। তবু আপনি যখন এত করে বলছেন তখন আমরা মিসিং ডায়েরি করে নিচ্ছি। দেখি কি করা যেতে পারে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। বাবা, মা তো আজও এলো না। চলে আসবে বাবা, নিশ্চয়ই কোনো দরকারি কাজে আটকে গেছে হয়তো। কিন্তু মা তো কোনো ফোনও করেনি। চলে আসবে,
ফোনও নিশ্চয়ই করবে। তুমি প্লিজ খাবারটা খেয়ে নাও। কি করব আমি? কতদিন বিশালকে মিথ্যা কথা বলবো যে ওর মা চলে আসবে? না, আমার মেয়ে নিজের ঘর সংসার ছেড়ে অন্য কারোর সঙ্গে যেতে পারে না। সেটাও তো আমি বলছি যে রচনা এরকম কখনো করতে পারে না। আর অন্য কোনো ছেলের সঙ্গে না, ও ও যেতে পারে না এভাবে। ওই চিঠিতে কি কারোর নাম লেখা ছিল? না, কিন্তু আমার তো মনে হয় ওই চিঠিটা রচনা লেখেনি। লেখেনি রচনা, লেখেনি। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো, কিন্তু কখনো এমন মনে হয়নি যে রচনা অন্য কারোর সাথে। না স্যার, এরকম কোনো ব্যাপার আমার চোখে তো কখনো পড়েনি। দুজনের মধ্যে তাহলে ঝগড়াটা কি নিয়ে হতো? এসব জানার কার সময় আছে স্যার? আমি তো ভাবতাম সব সংসারেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এ আর এমন কি বড় ব্যাপার। কিন্তু এরকম কিছু হতে পারে এটা আমি কখনো ভাবিনি। স্যার, রচনার ফোনে শেষ কল ওর স্বামী সঞ্জীবী করেছিল। হ্যাঁ স্যার, আমি ওকে ফোন করেছিলাম বিশালকে টিউশন ক্লাসে পাঠাবো কিনা সেটাই জিজ্ঞেস করার জন্য। আমাদের ছেলে ক্লাস 3-তে পড়ে। আমি টিউশন ক্লাসের বিরুদ্ধে, কিন্তু রচনা ব্যাপারটা বুঝতেই চাইতো না। ফোনের লাস্ট লোকেশন কি ছিল? মহর্ষি কার্ভে চকের পাশে, দুপুর 12টা 5 মিনিটে। তারপর ওর সেলফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। স্যার, সোসাইটি সিকিউরিটি ম্যাডামকে কারোর সঙ্গে কোথাও যেতে দেখেনি। স্যার, আমি তো ম্যাডামকে যেতে দেখিনি। 11:30 থেকে 12টার মধ্যে তুই কোথায় ছিলিস? হতে পারে বাথরুমে গেছিলাম, অথবা পাম্প চালু করতে। এই দুটোর সময়তে গেটে কেউ থাকে না। গাউড়ে, আমার তো মনে হচ্ছে ভদ্রমহিলা কারোর সঙ্গে পালিয়ে গেছেন। বিয়ের 12 বছর পর? প্রফেসরের বয়স ছিল 23 আর ওনার বয়স ছিল 20 যখন ওনাদের বিয়ে হয়। কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু একটা তো ঘটেছে, যার সম্বন্ধে ওদের প্রতিবেশীরা কিছুই জানে না। ওরা শুধু শব্দ পায়, কিন্তু এই আসল কারণ সেটা শুধু ওরা দুজনেই জানে। হতে পারে ওনার স্ত্রীর কারোর সঙ্গে চক্কর চলছে, আর এই জন্যই ওদের মধ্যে ঝগড়া হতো হয়তো। আর প্রফেসর সাহেব নিজের সম্মান বাঁচানোর জন্য সবার থেকে এটা লুকোচ্ছেন। আমরা কি আবার আগের মতো একে অন্যের সঙ্গে ভালো থাকতে পারি না? নতুন করে জীবনটাকে শুরু করব, নতুন ভাবে বাঁচবো। চার দিন হয়ে গিয়েছিল, কিন্তু রচনার কোনো খবর পাওয়া যায়নি। সঞ্জীব মনে মনে এটা মেনে নিয়েছিলেন যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে হয়তো চলে গিয়েছে, যদিও এখনো এই কথাটা উনি সবার সামনে স্বীকার করেননি। বিশাল কষ্ট পেতে শুরু করে, কারণ তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আর হঠাৎই রচনা বাড়ি থেকে চলে যাওয়ার পর পঞ্চম দিনে আরে সতীশ, হ্যাঁ বলুন। তাড়াতাড়ি মাল নামা। করছি। আরে সতীশ বাবু, রামলাল, দেখ তো ভেতরে গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? তাড়াতাড়ি আয়, দেখ। দেখ তো কোথা থেকে গন্ধ বেরোচ্ছে। আরে আরে দাদা, হ্যাঁ মনে হচ্ছে ভেতরে নয়, বাইরে থেকে বাজে গন্ধ আসছে।
স্যার, সতীশ, রামলাল, এদিকে আসো। বয়স 30-এর মধ্যে হবে। বডি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মৃত্যু প্রায় 72 ঘন্টা আগে হয়েছে। মৃত্যুর কারণ? গলায় আঘাত করা হয়েছে কোনো ধারালো অস্ত্র দিয়ে। গলার নলিও কেটে গেছে। স্যার, সব পুলিশ থানায় চেক করেছি, একটা পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি আছে। বডিটা ওই মহিলার সাথে মিলে যাচ্ছে। না স্যার, এটা আমার রচনা হতে পারে না, হতে পারে না স্যার। দেখুন, জামা কাপড়টা কিন্তু ম্যাচ করেছে, কিন্তু মুখ, বডিটা কিন্তু পচে গেছে। মৃত্যু 3 দিন আগে হয়েছে, মানে 72 ঘন্টা আগে। বাপ ভালোবাসার চক্করটা উল্টে গেছে। স্যার, ব্যাংক অ্যাকাউন্টও চেক করেছি, এমন কোনো ট্রানজ্যাকশন হয়নি যাতে সন্দেহ হয়। শরীরের গয়নাও ঠিক তেমনই রয়েছে। তুমি একটা কাজ করো, রচনার ফোন রেকর্ড বার করো। এখন এটা মার্ডার কেস, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে খুব ভালো করে দেখতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, এগুলো সেই সব মেয়েদের নাম্বার যাদেরকে রচনা ফোন করেছিল। হতে পারে ওরা এই বিষয়ে কিছু জানে, কোনো কারণ তো হবেই, নইলে ম্যাডাম ওদেরকে কেন ফোন করতে যাবে? আই ডোন্ট নো স্যার, আমি কোনো রচনা বর্মাকে চিনি না। প্রফেসর সঞ্জয় বর্মাকে চেনো? হ্যাঁ, উনি আমাদের কলেজে পড়াতেন, এখন বোধহয় অন্য কোনো কলেজে আছেন। ওনার স্ত্রী রচনা তোমাকে কেন বারবার ফোন করেছেন? আই রিয়েলি ডোন্ট নো স্যার। হ্যাঁ, মাঝে মাঝে ব্ল্যাঙ্ক কলস আসতো, কিন্তু আমার হ্যালো হ্যালোর কোনো উত্তর পেতাম না আমি। হতে পারে হয়তো ওনারই ফোন ছিল। কিন্তু তিনি এমনটা কেন করবেন? আমি কি করে জানবো স্যার, আমি তো একটা স্টুডেন্ট, স্যার তো শুধু আমাদের টিচার ছিলেন। জানি না স্যার কেন উনি ফোন করতেন। প্রফেসর সঞ্জয় বর্মাকে চেনো? অফকোর্স স্যার, উনি আমাদের কলেজের বেস্ট প্রফেসর ছিলেন, তারপরে উনি কলেজ ছেড়ে চলে যান। বিনু, স্বপ্না, অদিতি, হ্যাঁ এরা সব আমারই স্টুডেন্ট ছিল। আপনার স্ত্রী এদেরকে কেন ফোন করতেন? স্যার, কি বলছেন আপনি? এদেরকে কেন ফোন করবে? ওরা আমার স্টুডেন্টদের সঙ্গে কি সম্পর্ক? স্যার, হ্যান্ডরাইটিং আর সিগনেচার দুটোই রচনার, আর দুটোই পারফেক্টলি ম্যাচ করছে। স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে এত ঝামেলা ছিল? বলে তো ছিলাম স্যার, বনিবনা ছিল না।
কিন্তু ব্যাপারটা এত অবধি যাবে জানতাম না। আর এটা তো আমি ভাবতেও পারি না যে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার করছিল স্যার। হতে পারে আপনি আমাদের থেকে কিছু লুকোচ্ছেন। আপনি জানতেন আপনার স্ত্রীর অ্যাফেয়ার আছে, আর যার সঙ্গে অ্যাফেয়ার ছিল সেই হয়তো তাকে মেরে ফেলেছে। সে কে প্রফেসর সাহেব? জানি না, কিন্তু আমার স্ত্রী ওই ধরনের ছিল না স্যার। আপনার স্ত্রী নিজের ইচ্ছায় গেছেন, তার উপর কেউ জোর জবরদস্তি করেনি। আমরা তার সমস্ত ফোন রেকর্ড দেখেছি, বিন্দুমাত্র সন্দেহের কোনো কিছু নেই সেখানে। কখনো কোনো দ্বিতীয় পুরুষের সঙ্গে কথা বলেননি তিনি। কি অবাক লাগছে না আপনার? অ্যাফেয়ার আছে অথচ ফোনে কোনো রেকর্ড নেই। উনি চিঠি লিখছেন যে আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছেন কিছুই বলছেন না। কার সঙ্গে তিনি গেলেন কেউ জানে না। তারপর জানা যায় তাকে কেউ খুন করেছে। না স্যার, আমার স্ত্রীর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না স্যার। কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না স্যার, ছিল না স্যার। প্রফেসর সাহেবের ফোন রেকর্ড থেকে কিছু পেলে? স্যার 6 জুন যেদিন রচনা নিখোঁজ হয় সেদিন প্রফেসর কলেজেই ছিলেন। স্যার আপনার কি মনে হয় এসবের মধ্যে প্রফেসরও জড়িত? হতেই পারে, হতেই পারে স্ত্রীকে গায়েব করার পেছনে তার হাত আছে। কিন্তু স্যার ওই চিঠিটা? ওই চিঠিটাই তো সূত্র যেটা এই কেসটাকে গুলিয়ে দিচ্ছে। দেখো বাবা, আমি জানি তোমার মা চলে যাওয়ায় তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার মার সঙ্গে কি হয়েছে সেটা জানার জন্য তুমি আমাদেরকে কি সাহায্য করবে? একটা ছোট্ট উত্তর দেবে? তোমার মা সেদিন তোমাকে কিছু বলেছিল? দেখো শোনা, তোমার মাকে শেষবার তুমিই দেখেছো। মা, আমি ড্রয়িং ক্লাসে যাব না। আরে ড্রয়িংও তো শিখতে হবে, হতে পারে যে তুমি তার থেকে অনেক কিছু শিখবে। মা, সেটা তো আমি বাড়িতেও করতে পারি, আর স্কুলেও তো ড্রয়িং এর ক্লাস হয়। আমি অন্য কোনো ক্লাসে যাব না। আচ্ছা ঠিক আছে, আমার জন্য 1 মাসের জন্য যেও, তারপর যদি ভালো না লাগে তারপর ছেড়ে দিও, ঠিক আছে? চলো, লেট হচ্ছে। মা তো শুধু ড্রয়িং ক্লাসে যাওয়ার কথা বলেছিল, অন্য কোথাও যাচ্ছে সেটা বলেনি। আচ্ছা, তোমার মা বাবার মধ্যে ঝগড়াঝাটি হতো? কি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতো? রচনা, আমরা কি আবার আগের মতো একে অন্যের সঙ্গে ভালো থাকতে পারি না? নতুন করে জীবনটাকে শুরু করব, নতুন ভাবে বাঁচব। মা রোজ বাবার সঙ্গে চেঁচামেচি করতো, সব সময় ঝগড়া করতো। বাবা খুব চিন্তিত ছিল। মা কেন এত রেগে যেত? বাবার মোবাইল ফোন নিয়ে রোজ ঝগড়া হতো। ওই মোবাইল ফোনে কি এমন ছিল? সেটা আমি জানি না আঙ্কেল। ওই মোবাইল ফোনে কি এমন ছিল? সেটা আমি জানি না আঙ্কেল। আপনার স্ত্রী আপনার উপর এত রেগে যেত কেন? স্যার, আমার কোনো কথাই ওর ভালো লাগতো না। কোনো একটা ব্যাপারে বলতে পারেন আপনি যেটা ওনার ভালো লাগতো না? প্রফেসর সাহেব, আজ পর্যন্ত আপনি যা কিছু বলেছেন তার মধ্যে একটা কথা 100% সত্যি। আপনার স্ত্রীর কখনো কারো সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না, কিন্তু এটাই মাথায় আসছে না যে উনি চিঠিটা কেন লিখতে গেলেন। যখন কোনো অ্যাফেয়ারই ছিল না তখন তিনি এরকম একটা চিঠি লিখে হঠাৎ চলে গেলেন কেন? আমার মনে হচ্ছে প্রফেসর সাহেব, যে ভরসাটা আপনার স্ত্রীর ওপর ছিল সেটা আপনার স্ত্রীর আপনার ওপর ছিল না। ওনার সন্দেহ ছিল যে আপনার কোনো চক্কর চলছে, সেটাও আপনার ছাত্রীদের সঙ্গে। আমরা আপনার স্টুডেন্টসদের ফোন ডিটেলস দেখেছি, এমনকি ছাত্রীদেরও, যারা আপনাকে মেসেজ পাঠিয়েছিল। হ্যালো, কে বলছেন?
হ্যালো। ওদের সাথে সম্পর্কটা তো ভালোই। আপনি যে একজন ভালো টিচার এ কথা তো সবাই বলে। এমনকি যে কলেজে আপনি ছেড়ে এসেছেন সেখানকার ছাত্রীরাও এখনো আপনার টাচে আছে। ওরা আপনার ছাত্রীর থেকেও বেশি বন্ধু মনে হচ্ছে। নিজেদের ব্যক্তিগত কথাও আপনার সঙ্গে শেয়ার করে। কিছু কিছু মেসেজে তো অনেক কথাই বলা আছে। রচনা স্যারও সন্দেহবাতিক বেড়ে যাচ্ছিল। স্টুডেন্টসদের যে মেসেজগুলো আসতো সেগুলোকে নিয়ে আপসেট হয়ে যেত, ঝগড়া করতো, অযথা সন্দেহ করছিল। স্যার সবসময় এটাই ভাবতো যে আমার সঙ্গে কারোর অ্যাফেয়ার চলছে, আমার উপর গোয়েন্দাগিরি করছিল। ও সমস্ত মেসেজ পড়তো, কখন কে মেসেজ করতো, কখন কে কল করতো, আমি কাকে কল করতাম, কাকে মেসেজ করতাম, স্যার ও সব নোট করতো। স্যার ওর প্রশ্নের উত্তর দিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমি ওই মেয়েগুলোর নাম আমার ফোন বুকে চেঞ্জ করে দিই, মেয়েদের জায়গায় ছেলেদের নাম করে দিই। কিন্তু ওর সন্দেহ একটুও কমেনি। ও একটা একটা করে সব নম্বর লিখত আর ওই সমস্ত নম্বরে ফোন করত, খোঁজ নিত যে ওটা মেয়ের নাম্বার না ছেলের। হ্যালো হ্যালো, আবার কি ফোন করলো? হ্যালো। স্যারও আমার জীবনটা নরক করে দিয়েছিল আর নিজের জীবনটাও নরক করে ফেলেছিল। স্যার কতবার বলেছিলাম, অনেকবার বুঝিয়েছিলাম যে যেরকম ভাবে জীবনটা শুরু করেছি তেমন ভাবেই করি, কিন্তু শুনতই না। সুপারি কাকে দিয়েছিলেন আপনি? স্যার আপনি কি বলছেন? আমি কাকে পাঠিয়েছিলেন আপনার স্ত্রীকে মারার জন্য? স্যার আমি মারিনি রচনাকে, আমি ওকে ভালোবাসতাম, আমার স্ত্রী ছিল। আমি তো এটাও সন্দেহ করিনি যে ওর সঙ্গে কারোর অ্যাফেয়ার ছিল। ওনার কোনো অ্যাফেয়ার ছিলই না প্রফেসর সাহেব। উনি আপনাকে ঠকাননি, আপনি ওনাকে ঠকিয়েছেন। স্যার আমি কিচ্ছু করিনি, আমি মারিনি আমার রচনাকে। জাভেদ সৈয়দ। জাভেদ সৈয়দকে লাগিয়েছিলেন? কি? কে জাভেদ সৈয়দ? আপনার পুরনো কলেজের স্টুডেন্ট। জাভেদ তো আমাদের কলেজেই পড়ে, ও আর্টসের স্টুডেন্ট। ও কি প্রফেসর সঞ্জয় বর্মার টাচে থাকে? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি সঞ্জীব স্যারকে তো সব স্টুডেন্টরাই পছন্দ করে, উনি খুব ফ্রেন্ডলি ছিলেন। হ্যাঁ, জাভেদ সৈয়দও তাহলে বন্ধুর মতো। হ্যাঁ, ও তো স্যারের খুবই ক্লোজ। স্যার এই জাভেদ একজন স্টুডেন্ট, আরও উল্টোপাল্টা লোকজনের সঙ্গেই বেশি মেলামেশা করে। আর প্রফেসর সাহেব সবসময় ওর সঙ্গে টাচে থেকেছে। 6 জুন 2013 সালে জাভেদ প্রফেসরের বাড়ির আশেপাশেই ছিল, আর সেই দিন ওর ফোনের লোকেশন মহর্ষি কার্ভে চকের আশেপাশে ছিল, যেখানে রচনার মোবাইল সুইচ অফ হয়ে যায়। গাউড়ে, এই প্রফেসর সাহেব আমাদেরকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন। চলো এবার ওনাকে ঠিক পথে নিয়ে আসি। স্যার জাভেদ সৈয়দ সেই স্টুডেন্ট যাকে আপনি আপনার স্ত্রীকে মারার জন্য পাঠিয়েছিলেন। আপনার স্ত্রী তার সঙ্গে কেন, কিভাবে গেল সেটা আপনি বলবেন নাকি জাভেদকে দিয়ে বলাবো? দুজনের মধ্যে থেকে সত্যিটা কে বলবে সেটা নিজেরাই ঠিক করে নাও। স্যার আপনি আমাদের টিচার, আমি আপনাকে খুব সম্মান করি, আমি আপনার জন্য সব কিছু করতে পারি স্যার, কিন্তু আপনি তো বলবেন কে আপনাকে বিরক্ত করছে। জাভেদ আমি কি করে বলবো যে কে আমার উপর রোজ টর্চার করে? আরে স্যার আপনি শুধু নাম বলুন, বাকি সব আমি দেখে নিচ্ছি। ওকে চলো, ওকে। জাভেদ রাজি হয়ে যায়, কিন্তু আমার স্ত্রীকে কখনো দেখেনি। আমি রচনাকে 2 জুন স্টেশনের পাশের রেস্টুরেন্টে নিয়ে আসবো। ঠিক আছে স্যার।
বলেছি না, খাবার সময় এরকম করে না। আপনার স্ত্রী বিনা প্রশ্নে জাভেদের সঙ্গে চলে যেতে রাজি হলো কি করে? আপনার স্ত্রী বিনা প্রশ্নে জাভেদের সঙ্গে চলে যেতে রাজি হলো কি করে? হ্যাঁ বলো। রচনা, একটা বড় ঘর আছে, ভীষণ ভালো। এখনই যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই আছি, তোমার জন্য অপেক্ষা করছি। আমার এক স্টুডেন্ট আসছে জাভেদ, ও তোমাকে নিয়ে যাবে, তুমি ওর সঙ্গে চলে এসো। আচ্ছা ঠিক আছে, 15 মিনিটে আসছি। ওকে, তোমার জন্য অপেক্ষা করছি। ওকে। বাড়িটা কোথায়? কাছেই আছে ম্যাডাম। ও বলল যে স্টেশনের কাছে, কিন্তু আমরা তো হাইওয়ের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাডাম ওটা হাইওয়ে থেকে কাছেই পড়ে। আচ্ছা, এটা এটা কোথায় নিয়ে এসেছো আমাকে? আর সঞ্জীব কোথায়? হ্যালো, তুমি কিছু বলছো না কেন? এসব কি হচ্ছে? সঞ্জীব কোথায়? কি? লাশটাকে ফেলে দিয়ে আয়। চলো ওটার পিছনে নিয়ে যাই, চল। আর ওই চিঠিটা আপনার স্ত্রীকে দিয়ে ওটা লেখালেন কি করে? সঞ্জীব, দেখো তো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, কিন্তু একটু ভালোবেসে লেখো। এরকম যেন মনে হয় যে এমন কোনো স্ত্রী লিখেছে যে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, একটা নতুন জীবন শুরু করতে চায়, আর সেই জন্যই নিজের হাজবেন্ডকে ছেড়ে চলে যাচ্ছে। চিঠিটা ওই ব্যাপারটা ঠিক সত্যি মনে হচ্ছে না। আরেকবার লেখো না। ট্রাই করে দেখছি। সঞ্জীব, এবার দেখো তো। এই সবকটা লেটার থেকে জুড়ে জেরে কিছু না কিছু ভালো একটা পেয়ে যাব। স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি তোমার নামটাই দেব, মিসেস রচনা বর্মা। চলো এসব কটা নাম লেখো আর সাইন করো। বলেছিলাম কলেজের একটা নাটকের সিন, ওই লেটারটা চাই। দারুণ নাটক করলেন আপনি প্রফেসর সাহেব। নিজের স্ত্রীকে এই পৃথিবী থেকে সরানোর জন্য দারুণ খেলা খেললেন আপনি। স্যার, বিরক্ত হয়ে গেছিলাম ওর রোজকার টর্চারে। ওর সন্দেহের জন্য আমি পাগল হয়ে গেছিলাম।
স্যার আমার জীবনে ও ছাড়া কেউ ছিলই না, তা সত্ত্বেও আমার উপর চিৎকার করতো। ও বুঝতোই না যে ওর সঙ্গে থেকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। জাভেদ, তুই বল কি করেছিস প্রফেসর সাহেবের জন্য? খুব সম্মান করিস না ওকে, নাকি এই সম্মান করার জন্য টাকা নিয়েছিস? স্যার আমার কিছু বন্ধু আছে যারা এই কাজে আমাকে হেল্প করবে, কিন্তু কাজটার জন্য ৭৫,০০০ টাকা দেবো। বিশ্বাসই হয় না একজন প্রফেসর যার নাম সম্মান সব আছে, সে জীবনের একটা ছোট্ট কথাই ভুলে গেছে, যে ক্রাইম নেভার পেজ। খুনের আরেক অভিযুক্ত গিরিশও ধরা পড়ে গিয়েছে। সঞ্জীব বর্মা, জাভেদ সৈয়দ আর গিরিশ আপাতত জুডিশিয়াল কাস্টাডিতে আছে, কিন্তু অন্য দুই অভিযুক্ত এখনো ফেরার। একজন শিক্ষিত মানুষ, একজন প্রফেসর অপরাধের পথ বেছে নিলেন নিজের স্ত্রীর হাত থেকে মুক্তি পেতে, কারণ উনি ওনার স্ত্রীর সন্দেহের কারণে বাড়িতে অশান্তির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। ওনার স্ত্রীর নজর থাকতো তার প্রতিটা স্টুডেন্টের পাঠানো মেসেজের উপর আর গার্লস স্টুডেন্টদের ফোন কলের উপর। অশান্তি শুরু হয়, স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়, কিন্তু দুজনে এটা ভাবলেন না যে কথা বলেও সমস্যার সমাধান করা সম্ভব, অথবা কোনো কাউন্সিলরের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান সম্ভব। বরং স্বামী অন্য একটা পথ বাছলেন, নিজের দুজন স্টুডেন্টের সাহায্যে স্ত্রীকে সারা জীবনের মতো পথ থেকে সরিয়ে দিলেন। স্ত্রীর সন্দেহের অভ্যেস আর স্বামীর মিথ্যে ইগো দুটোই বাধা হয়ে দাঁড়ায়, আর তার মূল্য দিতে হলো একটা অবুঝ ছোট্ট শিশুকে। তার মায়ের স্নেহ হারিয়ে গেল, আর বাবা এখন পুলিশ হেফাজতে আছে। নিজেদের মধ্যে মতভেদ ঝগড়া মেটানো সম্ভব, কথা বলে সব সমস্যার সমাধান করা যায়। যদি নিজেরা না পারেন তাহলে কারোর সাহায্য নিয়েও এগুলোর সমাধান করা সম্ভব, কিন্তু কাউকে শেষ করে ফেলা সেটা ক্রাইম। আর ভুল করেও এই প্রফেসর এই শিক্ষাটা পাননি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে।